আসসালামু আলাইকুম। তো আমাদের এলাকার নির্বাচিত এমপি ছিলেন আব্দুল মান্নান হাওলাদার। উনি আদমজি জুট মিলের শ্রমিক নেতা ছিলেন এবং উনি আওয়ামী শ্রমিক লীগের প্রতিষ্ঠিত সম্পাদক। লোকটা ছিল খুব পেটে খাটো, কিন্তু দুঃসাহসী এবং বেশ বাকপটু, এবং ওনার ডাক নাম ছিল ফোক্কা। উনি আমাদের যে পাড়া, সেই পাড়া থেকে ঠিক আমাদের বাড়ি নদীর পাড়ে। তা আমাদের পাড়া, এই পাড়ার ঠিক উল্টা নদীর ঠিক অপোজিটেই ওনাদের বাড়ি ছিল। তো ওনার দুই ভাইয়ের ছেলে আসাদ এবং শওকত, দুই ভাই আমার সাথে পড়াশোনা করছে। এদেরকে পাই আমি ক্লাস 9 থেকে 9, 10, 11, 12, এই 4 বছর আমরা এবার একসাথে পড়াশোনা করছি। যাই হোক, এবং সেই আব্দুল মান্নান হাওলাদার, উনি তো সেই বঙ্গবন্ধুর মারার পরে সেই ঢাকা আইজি গেটে বাড়ি গেলেন। ওখানে একটা কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন, সানশাইন কিন্ডার গার্ডেন। ওনার বাসায় মাঝে মাঝে গেছি। ওনার এক ছেলে ছিল, নাম তিতুমির, এখন হয়তো আছে, হয়তো অনেক কী করে জানি না, আপনি দেন আর যাই না, কারণ যাওয়া হয় না। এখন সেই যে যুদ্ধের সময় কথা বলছিলাম, সেই যুদ্ধ তো নদীর পাড়ে আমাদের নদীর পার্শ্ববর্তী যতগুলা বাড়িঘর ছিল, সেই চৌকিদার বাড়ি, আমাদের পাড়া, আলাদার বাড়ি, ওদিকে মোল্লা পাড়া, ফরাজি পাড়া, নদীর পাড়ে সবাই একটু আমরা রিক্সে থাকতাম যে কখন গান বোর্ডে আসবে, কখন গান বোর্ডের সামনে যে মেশিন গান রেডি করা থাকে, অ্যাটেম্প টু ফায়ার, ও যদি ফায়ার করে দেয় তো একবার পুরা গ্রাম সে গ্রাম সাফ হয়ে যাবে। এই জন্য তারা সবাই একটা ব্যাকওয়ার্ড এলাকায় যাওয়ার চিন্তা ভাবনা করছে যে কামানের মুখে বা মেশিন গানের মুখে জীবন নিয়ে লাভ কি, যে কোনো মুহূর্তে টকরণ করতে পারে। সেজন্য আমরা করলাম কি, সেই অনেক দূরে পাদ্রিশিপুর নামক একটা জায়গা আছে, ওই এলাকায় নদী আছে, ছোট আর নদীর ভিতরে কোনো কানবোর্ড ঢুকবে না, এবং ওদিকে বড় রাস্তা আছে একটা, ওই রাস্তার পাড়ে, নদীর পাড়ি রাস্তায় বাংকারও করে থাকা যাবে, এবং প্রস্তুতিমূলক এই সরঞ্জাম রাখা যাবে। তো প্রত্যেকে ওই আশেপাশের বাড়িতে বসবাস করতো, বাগানে বা হয়তো বাড়ির উঠানে রান্না করে খাইতো, আর ওই যে নদীর পাড়টা, ওই রাস্তায় গর্ত করে বাংকার করে রাখতো, যে যদি কোনো রকম বিপদ এদিকে ঘটে আত্মরক্ষা যাতে করা যায়। এখানে ওই এলাকায় আমার নিয়ে গেছিলো সেই ওই যে বললাম যে আমার মা যখন তার 2 সন্তান হারানোর জন্য এক প্রকার পাগল হয়ে গেছিলো, ওই সময় আমাকে যে দুধ খাওয়াতো আমার এক মামানি, উনি নিয়ে গেছিলেন। আর আমার মা গেছেন 2 দিন পরে, কারণ আমাদের অনেক বড় ঘর ছিল, এখানে গাছ কিছুটা করে যাবেন আর কি, এই জন্য 2 দিন পরে গেছে। তো এলাকায় আমরা প্রায় 2-3 মাস রয়েছি। তারপরে আবার এলাকায় চলে আসছি, এবং এলাকায় চলে আসছি, যেদিন আসছি দুর্ভাগ্যবশত ওই দিনই এলাকায় সেই গান বোর্ডে ঢোকে, এবং উপর দিয়ে প্লেনেও সেই বোমেন করে। এখন আমরা সবাই গর্তে ঢুকাইছি, গর্তের ভিতরে লুকাই রয়েছি, হয়তো বোম পড়ছে কি গান বোর্ডের দিয়ে আগুন দিয়েছে আর্মিরা উঠিয়া, এটা তো ওইভাবে বলতে পারি নাই। তবে যাওয়ার পরে দেখে আমার সেই অনেক বড় ঘর, যে ঘরটা কেউ আগুন নিবাই তো সাহস পায় নাই, কারণ অনেক টিন ছিল, টিনগুলো উড়িয়ে এদিক ওদিক গেছে। তারপর অনেক কাঠের অনেক বড় ঘর ছিল, যার জন্য আগুনের তাপ ছিল প্রচণ্ড, তার জন্য বাড়ির ভেতরে 30 মানে কেউ যাইতে পারে নাই। পুরা ঘরটা প্রায় 6-7 দিন ধরে চলতে এক প্রকার বসে গেছে, কেউ নিবাইতে পারে নাই। যদিও নদীর পাড়ে, খালের পাড়ে বাড়ি, কিন্তু লোক সমাগম ওইরকম হয় নাই। বা ওই যে বললাম যে পানি, যে যদি কোনো আধুনিক ব্যবস্থা থাকতো তাহলে তো হয়তো দূর থেকে
পাইপের মাধ্যমে পানি দিতে পারতো, কিন্তু গ্রামে তো ওই পিকে পিকে পানি দিয়ে তার অত বড় ঘর নিবানো সম্ভব না, অনেক বড় ঘর। যাই হোক, সেটা বড় মর্মান্তিক। সেই ঘর পরে যাওয়ার কারণে সেই বাগানে বাগানে রয়েছি, গাছতলা ঘুমাইছি, ক্ষেত কামারের মরিচ তুলে আনতাম, কুমড়া শাক আনতাম, ওগুলো খাইতাম। আর ওই যে মাটির নিচে ওই বরফ, ওই আমরা বলতাম মাইট, এটার ভিতরে প্রায় 20 মণ 25 মণ চাল ধরতো। তো উপর থেকে যেগুলো পুড়িয়ে গেছে তো গেছে, আর নিচে যে আদা পোড়া অথবা আদা যেগুলো পরেও নাই কিন্তু কড়া ভাজা হয়ে গেছে, ওই লালচ হয়ে গেছে, ওই চালগুলো প্রায় 20 মণ চালের ভিতরে হয়তো আমরা 3-4 মণের মতো সেভ করতে পারছি, যেটা ওই মুড়ি ভাজা চালের মতো হয়ে গেছিলো। আর তার উপরে কিছুটা অংশ আদা পোড়া, আর তার উপরের অংশগুলো তো পুরো কয়লা। এরকম ওই চালগুলো ভাত খাইতাম, সেই দুর্গন্ধ আসতো। তারপর ওই সময় জীবন বাঁচার জন্য ওগুলোই খাইছি, বিশেষ করে বনের শাকসবজি খাইছি বেশি। ওই পোড়া চালের ভাত হয়তো সামান্য কাটা ছিটাই খাইছি। এইভাবে দিন গেছে। তো এইভাবে তো আমি যাইয়া সেই ক্লাস 2-তে ভর্তি হইলাম স্বাধীনের পরে প্রাইমারি স্কুলে। আর ওই যে আমাদের পাড়ায় যে স্কুলের কথা বললাম, সেই স্কুলে হেমায়েত পড়তো, শাহাদত, ওই রকপাতালি আলাদার ছেলে, তারপরে আবুল হাওলাদার, ওদিকে ছিল মুসা হাওলাদার, মুসার পরে হারুন হাওলাদার, তারপরে যে ও পড়তো কিন্তু সে জুনিয়রই ছিল। আমি আমার সমসাময়িকদের কথা বলছি, হায়দার আলী এবং উমর আলী। হায়দার আলী আমার ইমিডিয়েট উপরে, আর উমর আলী আমার সাথে। আর এদিকে ছিল হেমায়েত আমার সাথে, যে হেমায়েত একসময় আর্মির চাকরি করতো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময় বিশেষ গার্ড ছিলেন, মারা গেছেন 2 বছর আগে, আল্লাহকে ব্যস্ত নসিব করুক। তারপরে তার ছোটো ভাই শাহাদত পড়তো, আবুল হোসেন আমার সাথে পড়াশোনা করছে, পরে হয়তো আমার 2 বছর পরে মেট্রিক পাস করছে। সে হয়তো অন্য কারণে, কিন্তু আমি যদি ডবল ক্লাস পড়ার কারণে আমি একটু উপরে উঠছিলাম আর কি। আমি ক্লাস 2-তে আগে বলছিলাম, ক্লাস 2-তে পড়া অবস্থায় আমি স্যারদের আর কি ক্লাসে এসে স্যাররা আমার এই চকলেট সার দিয়ে ক্লাসে পড়াতে বলতো। আমি ক্লাস 2 থেকেই ক্লাস ছাত্রদের পড়াতাম, নিজের ক্লাসে ছাত্রদের নিজে পড়াতাম। এই অবস্থায় 6 মাস যাওয়ার পরে স্যাররা আমার এই মিষ্টি খাইতে 50 টাকা নিছে, নিয়ে আমাকে 3-তে উঠেছে। 3-তে আমি প্রথম হয়েছি। তারপর তো আমি বললাম যে সেই 4 গেল, 5-এ সেই জেলাভিত্তিক সেন্টার পরীক্ষা দিলাম, তাতে আমি বরিশাল জেলার সেকেন্ড হয়েছিলাম, যেটা আমি আগে পর্বে বলছিলাম। এই অবস্থায় এই সেই 74 সনের দুর্ভিক্ষে অনেক লোক, অনেক কষ্ট দেখছি। কলা গাছ, সেই কলা গাছের থোর খাইতো, কচুর শাক, লবণের অভাবে সেই নারকেল গাছ মশলাইয়া সেই রস বের করে লবণের অভাব পূরণ করতো। তারপরে সেই আমরা কতগুলো টিন কিনছিলাম, সেই রিলিফ দেওয়া টিন, যে আমাদের ঘর পড়ছে আমরা কোনো রিলিফ পাই নাই, কিন্তু যাদেরকে সামান্য ক্ষতি হয় নাই তারা ওই কমিটির মেম্বার হইয়া, কমিটির দায়িত্ববান হইয়া তারা আবার ওই টিন নিত। আবার এক পর্যায়ে আমরা আবার ওই তাদের কাছ থেকে ওই টিন কিনছিও। তো সে কেউ টিন আমাদেরকে দিয়েছে, আর কেউ যারা আবার একটু মানে বলছে যে বর্ষার সিজনটা গেলে তারপরে দেবে। আমার বাবা আবার একটু দয়া করছে, ওই লোকের আবার করছে কি, যেই সেই বর্ষার সিজন গেছে, টিনের দাম আবার বাড়ার কারণে ওই বাড়তি দামে বেশি আমাদের ওই যে টাকা আমরা দিয়েছিলাম সেই টাকা তুলে দিয়েছে। আবার কেউ কিছুই না দিয়ে সেই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। এটা আমরা ওইভাবে প্রতারিত হয়েছি। তবুও আমাদের দুঃখ ছিল না, কারণ ও সময় আমার বাপ কিছুটা সিম্পাথি ছিল, সেই সরকারি চাকরি করার কারণে সে সরকার থেকেও কিছু কিছু কাপড় চোপড় এগুলো আনিয়ে সেই গ্রামে দিত, পাড়ার লোকদের, এই গরিব লোকদের দিত। এবং এরকম কাছে ওই
উনসত্তরের বন্যার পরেও করছে, কারণ এরা তো ওই সরকারিভাবেই অ্যালটমেন্ট আসতো চাকরিজীবীদের কাছে এবং সেটার সে একটা অংশ নিয়ে এলাকায় দিত। তো এখন এখানে আমার বাপে চাকরি করছে, কিন্তু তার ভিতরে একটু দূরদর্শিতার অভাব ছিল। যেমন সে এলাকায় যখন আসতো, তার যে এলাকার এই পাড়ার ওই পাড়ার বন্ধু বান্ধব নিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করতো, তাদেরকে নিয়ে আড্ডা দিত, বিভিন্নভাবে খরচ করতো। কিন্তু আমরা স্কুলে যাওয়ার জন্য তো একটা সাইকেল কিনবে, অথবা বাড়িতে থাকি আমাদের জন্য যেটা রেডিও কিনবে, যেটা শুনলে আমরা একটু আধুনিক হইতে পারতাম বা কিছুটা উপদেশমূলক কিছু কথাবার্তা শুনে একটু উৎসবলে যেতে পারতাম, এরকম ব্যবস্থাটা করে নাই, হয়তো বোঝে নাই। অথচ তার চাইতে কয়েক গুণ বেশি বেশি টাকা খরচ করে সে এই পাড়ার লোকদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতো। সেটা ওই যে এটা সম্ভবত পাঠশালা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কারণে এটা হয়েছে। সে চায় নাই যে আমরা কষ্ট করে দূরের কোনো স্কুলে যাই, এই জন্য হয়তো এটা করে নাই। বা সাইকেল টাইকেল দাঁড়াইলে যে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট করি, কিন্তু এটা উচিত ছিল, এটা করে নাই। তারপরে এক পর্যায়ে কলস একজন আমাদের স্কুলে হাই স্কুলে নেওয়ার জন্য, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন বাকেরগঞ্জ স্কুল খুব ভালো স্কুল, আমাকে নেওয়ার জন্য হাওলাদার বাড়ির মন্না ভালোদার নামে এক লোক ছিলেন, ওনাকে আমি মামা মামা ডাকতাম। তিনি আমাকে বাড়িতে এসে ড্যাফোডিল কবিতা এবং সেই গেটিসবার্গ অ্যাড্রেস ইংলিশের এত নিখুঁতভাবে পড়াতেন, এবং উনি ছিলেন ওই স্কুলের মেম্বার। তো আমি ভালো ছাত্র হওয়ার কারণে আমাকে তার স্কুলে ভর্তি করতে চেয়েছিলেন, কিন্তু আমার গার্জিয়ান আমাকে সেই পাড়ার যে একজন মাস্টার ছিলেন তার বুদ্ধিতে সেই কলসকাঠি স্কুলে নিয়ে ভর্তি করালেন। সেই কলসকাঠি স্কুল ভালো, অনেক পুরানো, সেই জমিদাররা যারা প্রতিষ্ঠিত স্কুল, রাজেশ্বর বাবু তার বাবা মার নামে স্কুল করছিলেন। কলসকাঠি বিএম একাডেমি, মানে কলসকাঠি ব্রজকান্ত মুক্তকাশী একাডেমি, বিএম একাডেমি বলতো, ওখানে ভর্তি করালেন। তো ওখানে তো আমি ক্লাসে ফার্স্ট ছিলাম। আমি ছোটোবেলা থেকে প্রতি ক্লাসেই ফার্স্ট, এটা একেবারে আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত খালি 1 রোল নম্বরই ছিল, এক রোল, সব জায়গায় 1 রোল। এখন সেই নদী একটা পার হতে 10 পয়সা ছিল নদীর খাওয়া পারানি। আকবর ভাই ছিল সেই নৌকার খাওয়া ঘাটের তোলা নিত, 10 পয়সা দিয়ে খাওয়া বাড়াতাম। সেই যাওয়ার সময় সেই কোনো দিন বর্ষাকালে বৃষ্টি আসতো, সেই প্রচণ্ড বৃষ্টি, তখন সেই বই ভিজে যাওয়ার কায়দা, বই খাতা ভিজে যেত, হয়তো পুরা ভিজত না, আংশিক ভিজে যেত। এই অবস্থায় স্কুল যেতাম খাওয়া বাড়াইয়া। হাওলাদার বাড়ির চর অঞ্চলে সেই নৌকা আসতো, খাওয়া নৌকা, অনেকটা জায়গা কাপড় তুলে উপরে তুলে তারপরে নৌকায় উঠতে হতো। সে অনেক কষ্ট করছে লেখাপড়া জীবনে, বিশেষ করে কলসকাঠি ভর্তি হই। আবার যদি বাঁকড়া ভর্তি হতাম, সেখানে 2.5 মাইল দূর, পাড়ার রাস্তা সেই কাদা ভাঙ্গিয়া সেই মেন রোডে ওঠা, তারপরে সেই কাদা ধোয়া, এই হাঁটু পর্যন্ত কাদা ডুবে যেত। তারপর গ্রামের সড়ক রাস্তায় মাঝে মাঝে নালা, এই অবস্থায় সেটাও একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। যাই হোক, তবু বাঁকড়াগঞ্জ স্কুলে ভর্তি হলে হয়তো জীবনে মোড় ঘুরে যেত। কিন্তু কলসকাঠি ভর্তির কারণে আমি কিছুটা এককেন্দ্রিক হয়েছিলাম, যার জন্য রেজাল্ট যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই পরবর্তীতে। শিক্ষা ব্যবস্থা ওইরকম অত ভালো ছিল না, কিন্তু এটা তখন বুঝি না, এটা বুঝছি যখন মেট্রিক পাস করার পরে। তখন তো সেই আমি যেই বললাম যে মেট্রিক পাস করছি, সেই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে ইন্টারমিডিয়েট পড়ি, তখনই তো জিয়াউর রহমানকে মারা হলো। তারপরে সেই পরীক্ষা, সেই 82 সালে পরীক্ষা অংশগ্রহণ করার অল্প কিছুদিন আগে সেই 70-এর কাছ থেকেও আবার ক্ষমতা নিয়ে নেয় এরশাদ। সে পরীক্ষার সময় সেই এরশাদের আমলের পরীক্ষা সেই ভয়াবহ, অর্থাৎ ছাত্রদেরকে যাতে পড়াশোনার ঠিকমতো অংশগ্রহণ করতে না পারে পরীক্ষায়, অথবা যত রকমের পীড়া দেওয়া যায় পরীক্ষা কেন্দ্রে সেটাই দেওয়া হতো।
আমার মনে আছে সেই ইয়নো বাড়ি ছিল তার অন্যতম। সে চরমভাবে মেট্রিক পরীক্ষার সময় ইয়নো ছিল নাজমুল আলম সিদ্দিকী ম্যাজিস্ট্রেট, তখন তার ইয়নো হয় নাই। নাজমুল আলম সিদ্দিকী সে যথেষ্ট ভালো লোক ছিল, অথচ এরশাদ আসার পরে সেই থানা উপজেলা পর্যায়ে করলো এবং ইয়নো পথে চালু করলো, উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে বাড়ি ছিল অনেক বদমাস। কিন্তু আর একটা ইয়নো আসছিলেন, তিনি খুব ভালো লোক ছিলেন। তিনি আবার বাগরগঞ্জ একটা গার্লস স্কুলও করছেন। হ্যাঁ, সেটা মোটামুটি তো একটা অবদান বাকেরগঞ্জে আছে। হয়তো ওই কি এক একদিকে গুণ থাকে, আর একদিকে সে কিছুটা সমালোচিত থাকে, এটাই। যাই হোক, ওটা নিয়ে ভাবি না। নাজমুল আলম সিদ্দিকী ভালো লোক ছিলেন, বাড়ি হিসেবে তো সেগুলো মিশ্রিত ছিলেন। বাড়ি মার্কেট করছিল একটা, সেই বাকেরগঞ্জে সেই বাড়ি মার্কেট এখনও আছে, হয়তো বাজারটা এরকম জমে নেই ওনার তো, কারণ ওনার তো আর মেয়াদকাল বেশি ছিল না, যতদিন ছিল ততদিন ভালো ছিল। তারপরে সেই ওনার পরে আর অন্য যারা আসে তারা এরকম পৃষ্ঠপোষকতা দেয় নাই। তো ওই আমলে সেই আমার যারা সমসাময়িক ছিল, আমার এখনও মনে পড়ে সেই সেলিম ভাই জামাত করতো, তার সাথে আমার খুবই খাতির ছিল। এবং কলেজের ভিতরে সেই ছিল বেশি ভদ্র ছেলে। আমরা তবু বিভিন্ন কার্যক্রম বা রাজনৈতিক অথবা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত, ভালো মন্দে ছিলাম, কিন্তু সেলিম ভাই ছিল খুব নিরীহ। সে জামাত করতো এবং আমাকে অসম্ভব ভালোবাসত। সেলিম ভাইয়ের কথা এখনও মনে পড়ে, জানি না উনি কোথায় আছে। তারপরে কলসকারী যখন পড়তাম ওখানে সেই ভবেশ ছিল, সোবান ছিল, সোবান আর আমি, সোবান শিকদার, ওর বাড়ি ছিল দক্ষিণ সাদিস। সোবান শিকদার আর আমি দুজনে যৌথভাবে প্রথম হই। তখন ওই স্যারের লটারির মাধ্যমে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করে। আর 2 নম্বরে 3 নম্বরে ছিল বিষ্ণুপদ পাল, 4 নম্বরে ছিল অলোক সেন। বিষ্ণুপদ পাল চলে যায় ভারতে, অলোক আমার সাথে পড়াশোনা করছে। পরে মনে হয় পরে শুনছি কোনো একটা স্কুলে মাস্টারি করে, হয়তো এখন কোথায় আছে জানি না। গ্রাম অঞ্চল কম যাওয়ার কারণে যা খাওয়ায় না। আর সবান হয়তো চাকরি করে। তারপরে সেই মনসর ছিল, কলেজ জীবনে ছিল লাল কুদ্দুস, লাল ছিল সেই আওয়ামী লীগ নেতা নাসরুদ্দিন জমাদ্দারের ছোটো ভাই। নাসরুদ্দিন প্রথমে আওয়ামী লীগ করতেন, পরে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। বিনয় কুণ্ডু, শিবা, বিমল, পরিমল, তারপরে সেই বিনয় কুণ্ডু, সমস্যা পরে ওকালতি করছিল, বরিশালে হয়তো কোনো একটা কোর্টে প্র্যাকটিস করতেছেন। যাই হোক, এদের কথা মনে পড়ে, সেই কলেজ জীবনের কথা। ছাত্র জীবনে অনেক কথাই মনে আছে, যে এখন সেই অনেক দূরে চলে আসলাম আর কি। সেই একটা কথা বলতে গিয়ে সেখানে কয়েক বছর গ্যাপ দিয়া সেই কলেজ জীবনে স্কুল জীবনে চলে আসলাম। এটা বললাম এই কারণে যে সেই ছোটোবেলার কথা, যে কীভাবে সেই পরীক্ষা অংশগ্রহণ করলাম, কীভাবে স্বাধীনের পরে স্কুলে ভর্তি হলাম এবং দুর্ভিক্ষ হলো, বঙ্গবন্ধুকে মারা হলো, বাকেরগঞ্জে সেই উনি 74 সালে সেই মিটিং গেছিলেন, লম্বা গলা মাইক সেই প্রথম দেখলাম। সেখানে 71 সালে যে জায়গাটায় আমি একটা রাজাকার ক্যাম্পে ঢুকছিলাম, সেই জায়গাটা আবার নতুন করে চিহ্নিত করলাম। ওখান থেকে আমি একটা চুম্বক একটা কাস্তে নিয়ে আসছিলাম। তো এরপরে সেই 74 সালে বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম, তাকে চোখের দেখা একটু দেখলাম। এরপর তো 75 সালে উনি মারাই গেলেন। তো সে স্কুল জীবনে যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন সেই 2-2.5 মাইল দূরে সেই স্কুলে যাইতাম 4-5 জন মিলে। এই রাস্তার পাশে সেই বিভিন্ন গাছ লতা পাতা, সেই কোনটার পাতা ছেড়ে ঘেরান নিতাম।
ক্লাসে যাইয়া গল্প করতাম, এই আজকে বোমাই মেরে যে ভাত খাইছি, একটা গাছের পাতা আছে সেই হাতে কচলারে সেই বোমাই মেরেছের মতো গ্রান আসে। তো এখন ওই ওই বোমা মেরে যে ভাত খাওয়া, পান্তা ভাত খাওয়া, ওটার সময় একটা গর্বের ব্যাপার ছিল। এগুলো আজকাল মনে পড়লে সেই কিছুটা লজ্জাও লাগে, আবার আলবুত হই যে ছোটোবেলা সেই কি জীবন পার করে আজকে এই অবস্থায় আসছি। তা এই জন্য অনেক কথা মনে পড়ে, সবগুলো তো আর বলা ঠিক না, তবুও যতটুকু মনে আসে সেই ধারাবাহিকভাবে বলবো। তো বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সেই বেশিরভাগ আমাকে যে ধাক্কা দিয়েছিল সেইটা হলে জি হত্যাকাণ্ড, এবং জি হত্যাকাণ্ডের পর সেই তার ইমিডিয়েট আগে সেই পাকিস্তানে শুনছি পড়ছিলাম সেই ভুট্টোকে ফাঁসি দিয়েছিল জিয়াউল হক। সেই তো জিয়া হত্যাকাণ্ডের পরে এরশাদের ক্ষমতা গ্রহণ এবং এরশাদের দেশব্যাপী সেই বিভিন্ন রকমের সেই আর্মি নামিয়ে দিয়ে সেই বিভিন্ন বাঙ্কার করা, এই বিভিন্ন লোককে ধরা, এই মহিলাদের ধরে পেটে আলকাতটা মারা, ছেলেদের মাথার চুল কেটে দেওয়া, বিশেষ করে ছাত্রদের মাথায় লম্বা লম্বা চুল ছিল, ওই চুলালো লোক দেখলে চুল কেটে দিত। এইসব ঘটনাগুলো এখনও সাক্ষী ছিলাম এবং এখন ওগুলো মনে পড়ে। তো সেই সবচেয়ে ভালো সময় ছিল সেই জিয়াউর রহমানের কয়েকটা বছর, কারণ সে দুর্ভিক্ষের পরে সে যেভাবে উন্নয়নটা করছিল, হয়তো তার অনেক সমালোচকরা অনেক দোষ ত্রুটি বলে, কিন্তু সে কিছু কিছু ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছিল, যেটা তার চরম শত্রু যারা তারা অস্বীকার করতে পারবে না। এবং তার সেই অকালে মৃত্যু মানে অকালে তাকে মেরে ফেলার কারণে দেশটা আবার অনেক পিছিয়ে গেছিলো। হয়তো উনি থাকলেন দেশটা যেমন শেখ মুজিব থাকলেও যেমন দেশটা উন্নতির দিকে যেত, আবার জিয়াউর রহমান যে অবস্থায় ক্ষমতা গ্রহণ করছেন এবং যেভাবে শুরু করছিলেন, উনি থাকলেও হয়তো দেশটা অনেক দূর আগাই যেত, আমরা হয়তো অনেকটাই আগাইতে পারতাম, সেটা হয় নাই। যাই হোক, এই পর্যন্ত মাঝখানে যদি আবার অনেক পরবর্তী পর্ব নিয়ে একদিন হাজির হব। আসসালামু আলাইকুম।